বাংলা বানান লেখার ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন বাংলায় কোথায় তালবস্য এর ব্যবহার হবে, কোথায় দন্তস্ব, কোথায় মূর্ধন্যস্ব, কিংবা দন্তন্য মূর্ধন্য কোথায় ব্যবহার হবে, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ ইত্যাদির ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা হয় যে কোথায় কোনটা বসবে। তো এইগুলোর কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই কিন্তু এইগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়। এখানে এই যে সমস্যাগুলো হয় এর পেছনে একটা প্রধান কারণ হলো বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলো এসেছে তার কিন্তু একটা বড় অংশ সংস্কৃত ভাষার থেকেই এসেছে। এখন সংস্কৃতের যে উচ্চারণ রীতি সেটা কিন্তু বাংলার থেকে বেশ কিছুটা আলাদা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এই যে বৃক্ষ, এটা সংস্কৃতের উচ্চারণ কিন্তু বৃক্ষ, কিন্তু বাংলায় বৃক্ষ। এখন উচ্চারণটা কিন্তু সংস্কৃতের মতো আমরা করি না, আমরা বাংলার মতোই উচ্চারণ করি, কিন্তু লেখার সময় কিন্তু আমাদেরকে সংস্কৃতের যে বানান সেটাই ব্যবহার করতে হয়। তো এই যে উচ্চারণ বৃক্ষ, এটা কিন্তু সংস্কৃতে লেখার সময় আমাদেরকে সংস্কৃতে যেমন বানান আছে সেটাই লিখতে হয়। তো এখানে এই যে নিয়মটা রয়েছে যে তৎসম শব্দ বাংলা ভাষায় স্থান পেলেও উচ্চারণ কিন্তু বাংলা উচ্চারণ রীতি অনুযায়ী হয়ে থাকে, বাংলায় যেমন উচ্চারণ রীতি আছে সেই অনুযায়ী হয়ে থাকে। এখন সংস্কৃতে আরেকটা বিষয় হলো সেটাতে হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ ইত্যাদির কিন্তু ভেদ আছে। বাংলায় কিন্তু এগুলোর কোনো ভেদ নেই। বাংলায় হস্যই ব্যবহার হোক বা দীর্ঘই ব্যবহার হোক সেক্ষেত্রে উচ্চারণটা কিন্তু একই রকম থাকে। যেমন এখানে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অবনি, ধমনী, শ্রেণী, এগুলো যদি হ্রস্বই থাকে বা দীর্ঘই থাকে, যেমন অবনি বানান এখানে হ্রস্বই আছে বা দন্তনে দীর্ঘই আছে, কিন্তু আমরা বাংলায় উচ্চারণ করার সময় এগুলোকে অবনি বললে বোঝা যায় না যে হ্রস্বীর ব্যবহার হচ্ছে না দীর্ঘের ব্যবহার হচ্ছে। তো সংস্কৃতে কিন্তু উচ্চারণ হ্রস্বী বা দীর্ঘী আলাদা আলাদা হয়, বাংলায় এটা হয় না। সেই কারণে কি হয়েছে, সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ বাংলায় ব্যবহার করা হয়েছে বা এনেছে সেই সমস্ত শব্দের ক্ষেত্রে যেগুলোতে হ্রস্বীর ব্যবহার আছে সেইগুলোকেই বেশিরভাগ নেওয়া হয়েছে। বা এটা বলা যেতে পারে যে সংস্কৃত ভাষায় এমন এমন শব্দ আছে যাদের বিকল্প বানান আছে, মানে এমন কিছু শব্দ আছে যাদের হ্রস্বীরও ব্যবহার হয় কিংবা দীর্ঘই ব্যবহার, দুটোই লক্ষ্য করা যায়। যেমন এখানে এই বক্সের মধ্যে যতগুলো উদাহরণ আছে যেগুলো সংস্কৃতে হ্রস্বী বা দীর্ঘী উভয়েরই ব্যবহার লক্ষ্য করা যায়। তো সেই ক্ষেত্রে কী করা হয়েছে, এগুলোকে যখন বাংলায় ব্যবহার করা হয় তখন কিন্তু এই দীর্ঘের ব্যবহারগুলো না করে হ্রস্বীর ব্যবহারগুলোই করা হয়ে থাকে। তো এগুলো মনে রাখতে হবে, এই যে শব্দগুলো আছে এগুলোর কিন্তু বাংলায় ব্যবহার দীর্ঘী করলে চলবে না, সবসময় হ্রস্বী করতে হবে। যেমন অবনী, ধমনী, শ্রেণী, সরণী, সারণী, রজনী, পদবী, গুণাবলী, নামাবলী, প্রশ্নাবলী, অঙ্গুরি, অঙ্গুলি, কুটির, উষা, এইগুলো লেখার সময় কিন্তু আমাদেরকে বাংলায় হ্রস্বী, লাস্টেরটা হ্রস্বী করতে হবে। উষসীর ক্ষেত্রে কিন্তু সংস্কৃতে ওই একটাই বানান আছে দন্তস্বয় দীর্ঘী, সেই জন্য বাংলাতেও এটার দন্তস্বয় দীর্ঘিরই ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে যেগুলো হলো, এখানে একটা নতুন বিষয় রয়েছে, সেটা হলো এই যে শব্দগুলো আছে অভিমুখীন তার থেকে অভিমুখী, আততায়ীন তার থেকে আততায়ী, শশীন থেকে শশী, সহযোগীন থেকে সহযোগী, মন্ত্রীন থেকে মন্ত্রী, এই যে প্রত্যেকটা শব্দ এগুলোর কিন্তু লাস্টে ইন আছে, ইন প্রত্যয় আছে লাস্টে, মানে হচ্ছে অন্তে। ইন প্রত্যয়ান্ত শব্দ, এগুলো ইন প্রত্যয় লাস্টে আছে বলে এগুলোকে বলা ইন প্রত্যয়ান্ত শব্দ। এগুলো সব সংস্কৃত শব্দ যেগুলো ইন প্রত্যয়ান্ত শব্দ। এইগুলো যখন কর্তৃকারক এক বচনে যখন হয় তখন সেগুলোতে দীর্ঘী হয়ে যায়, মানে এই হস্যিটা দীর্ঘী হয়ে যায়। যেমন অভিমুখীন থেকে অভিমুখী, আততায়ীন থেকে আততায়ী, এই যে অন্তস্তয় হস্যি ছিল এটা দীর্ঘী হয়ে গেল। শশীন থেকে শশী, সহযোগীন থেকে সহযোগী, মন্ত্রীন থেকে মন্ত্রী। এখানে যে নিয়মটা প্রযুক্ত হলো সেটা হলো যে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত, মানে ইন প্রত্যয় যদি শেষে থাকে সেই ক্ষেত্রে কি হয়, কর্তৃকারক এক বচন, মানে এই যে এখানে আততায়ী, শশী, সহযোগী এগুলো সব এক বচন, আর এগুলো কর্তৃকারকে আছে, মানে কে দিয়ে প্রশ্ন করলে এগুলো আসবে। কর্তৃকারক এক বচনে যখন এগুলো ব্যবহার হবে তখন কিন্তু এই হস্যইটা দীর্ঘী হয়ে যাবে, এটা একটা নিয়ম।
তো সেই জন্য যখন আমরা এই শব্দগুলোর প্রয়োগ করব বাংলায়, তখন কিন্তু এগুলো দীর্ঘী ব্যবহার করতে হবে। অভিমুখী বানান লিখলে কখনোই হস্যি হবে না, দীর্ঘী হবে। আততায়ী, শশী, সহযোগী, মন্ত্রী এগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রযুক্ত হবে। এবারে এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে শশী আছে এর সঙ্গে আবার যদি ভূষণ যুক্ত হয়ে যায় তো দিয়ে হবে শশীভূষণ, তখন কিন্তু এই দীর্ঘিটা দীর্ঘি থাকবে না, এটা কিন্তু তখন হয়ে যাবে হস্যি। তখন এটা হয়ে যাবে শশী তালবস্য হস্যি, আর ভূষণ যেমন আছে সেরকমই থাকবে। আবার এখানে যেমন মন্ত্রীটা দীর্ঘি ছিল, কিন্তু এর সঙ্গে যখন সভা যুক্ত হয়ে গেল তখন এটা মন্ত্রিসভা, তখন হস্যি হয়ে গেল। সহযোগী, এটাতে দীর্ঘি ছিল কিন্তু এর সঙ্গে যখন তা যুক্ত হয়ে যাবে প্রত্যয়, তখন এটা হয়ে যাবে সহযোগিতা, কিন্তু তখন এই গয়ের দীর্ঘিটা হস্যি হয়ে যাবে। এখানে নিয়ম হলো যে এই যে শব্দগুলো যেগুলোতে দীর্ঘির ব্যবহার হয়েছিল, যেগুলো প্রত্যয়ান্ত শব্দ, যেগুলো কর্তৃকারক একবচনে হস্য এটা দীর্ঘি হয়ে গেছিলো, সেইগুলোর সঙ্গে যখন আবার নতুন কোনো শব্দ সমাসবদ্ধ হবে, এই শব্দগুলো যখন সমাসবদ্ধ হবে বা এর সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হবে, তখন কিন্তু সেই দীর্ঘিগুলো আবার হস্যি হয়ে যাবে। শশীযুক্ত ভূষণ, শশীভূষণ, হস্যি হয়ে গেল। তো এই নিয়মটা মনে রাখতে হবে। শশী যখন একা বসবে বাক্যের মধ্যে ব্যবহার হবে বা শব্দ, তখন কিন্তু দীর্ঘি হবে, কিন্তু যখন শশীভূষণ হবে তখন হস্যি হয়ে যাবে। মন্ত্রী যখন শব্দটা এককভাবে ব্যবহৃত হবে তখন মন্ত্রী দীর্ঘি থাকবে, কিন্তু মন্ত্রী সভা লেখার সময় আমাদেরকে কী করতে হবে, হস্যি করে দিতে হবে। সহযোগিতা, এটা হস্যির ব্যবহার করতে হবে। এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। এরপরে যেটি রয়েছে সেটা হলো অতৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্ব স্বরের ব্যবহার লক্ষ্য করা যায়। অতৎসম মানে যেগুলো তৎসম নয়, মানে সংস্কৃত থেকে সরাসরিভাবে আসেনি বা সংস্কৃত থেকে এসে কিছুটা পরিবর্তিত হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে, সেগুলো বলা হচ্ছে অতৎসম শব্দ। সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘস্বর হবে না, হ্রস্বস্বরের ব্যবহার হবে। যেমন হীরা, এটা যখন বাংলায় ব্যবহার হয় অনেক সময় আমরা বলি হিরে, তখন কিন্তু এই দীর্ঘিটা উঠে গিয়ে হ্রস্বি হয়ে যাবে। সেই রকম পক্ষী, এটা তৎসম, কিন্তু যখন এটা তৎসম থেকে তদ্ভব হয়ে যাবে তখন হয়ে যাবে পাখি, তখন কিন্তু দীর্ঘি হবে না, এটা হস্যি হয়ে যাবে। ধুলা, তার থেকে ধুলো, এখানেও ধয় দীর্ঘটা ধয় হস্যু হয়ে গেছে। এই যে নিয়মটা, এটা হলো কি যে অতৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্বস্বরের ব্যবহার করতে হবে। এরপরের আরেকটা বিষয় আছে, যেমন কয় হস্যি কী আর কয় দীর্ঘি কী, কোথায় কয় হস্যি কী ব্যবহার করব আর কোথায় কয় দীর্ঘি কী ব্যবহার করব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তুমি কি এটা বলা হয়েছে তুমি কি খাবে, এখানে বলা হয়েছে তুমি কি খাবে, এখানে বলা হয়েছে কি দারুণ খেললো ভারত। তিনটে বাক্যে কিন্তু কি এর ব্যবহার আলাদা আলাদা। এখানে যেমন বলা হয়েছে তুমি কি খাবে, মানে এটার উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না। এরকম উত্তর যদি হ্যাঁ বা না থাকে সেক্ষেত্রে কয় হস্যি কি এর ব্যবহার হবে। যেমন তুমি কি খাবে, হয় উত্তর হবে হ্যাঁ আর না হলে না, সেই জন্য এখানে কয় হস্যির ব্যবহার হবে। কিন্তু যদি বলা হয় তুমি কি খাবে, মানে এখানে শুধু হ্যাঁ না বললে হবে না, এখানে খাবারের মেনুগুলো বলতে হবে যে কি খাবে, মানে এর উত্তরটা হ্যাঁ বা না হবে না, এটার একটা বিস্তৃত উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘি কি ব্যবহার করতে হবে। আবার যেখানে আবেগ, বিস্ময় এই সমস্ত কিছু প্রকাশ করা হয় সেই ক্ষেত্রেও কয় দীর্ঘি কি এর ব্যবহার লক্ষ্য করা। যেমন কি দারুণ খেললো ভারত, এখানে একটা বিস্ময় বা অবাক আবেগ প্রকাশিত হয়েছে, সেই জন্য এখানে কয় দীর্ঘি কি এর ব্যবহার করতে হবে। এছাড়া কিভাবে, এই ধরনের কি রকম, এই সব শব্দের ক্ষেত্রেও কয় দীর্ঘি কি এর ব্যবহার লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এইভাবে আমরা দেখলাম যে বাংলায় বানান লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হয়। সেই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু শুদ্ধভাবে বাংলা বানান লেখা সম্ভব হবে। এই পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের আরও বেশ কয়েকটি ভিডিও বাংলা বানানের ওপর আসবে, সেগুলো অবশ্যই দেখবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।